1757 সালের 23 জুন পলাশীর আম্রকাননে অস্তমিত হয়েছিল বাংলার স্বাধীনতার সূর্য। দীর্ঘ 200 বছরের উপনিবেশিক শৃঙ্খল ভেঙে আমরা আজ স্বাধীন। কিন্তু প্রশ্ন থেকে যায়, যে নবাব প্রথম রক্ত দিয়েছিলেন এই মাটির জন্য, আজ সেই নবাবের বংশধরেরা কেমন আছেন? প্রত্যেকটা দেশে নিজের রাজ পরিবারকে সম্মান দেয়। আমরা সেই ন্যূনতম সম্মানটুকু বিগত সরকারের সময় জালিম সরকার যারা ছিল তারা সেই সম্মানটুকু তো দেয়নি, বরঞ্চ বিভিন্নভাবে উত্ত্যক্ত করেছে, আমাকে করেছে। যেহেতু নবাব সিরাজউদ্দৌলাকে নিয়ে আমি কাজ করছি এবং সেই আক্রোশের বেশে যখন আমাকে এই কাজগুলো থেকে সরাতে পারিনি, আমার আব্বার একাধিকবার অ্যাক্সিডেন্ট করানো হয়েছে। ব্রিটিশ আমল থেকে আমাদেরকে সবাই নবাব সিরাজউদ্দৌলার বংশধর হিসেবে জানে। পাকিস্তান সরকার চিনে আমাদেরকে, তৎকালীন পাকিস্তান সরকার এবং পরবর্তীতে হিন্দুস্তান সরকার এবং আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু আমাদেরকে স্বীকৃতি দিয়েছেন, আমাদেরকে স্বাধীন বাংলাদেশের এরশাদ সরকার স্বীকৃতি দিয়েছেন। আমি স্বীকৃতি চাইনি, আমি তাদের কাছে যেটা একটা সম্মানজনক অবস্থানে নেওয়ার বিষয়টা আমি বলেছিলাম। বিএনপির চেয়ারপারসন তারেক রহমানকে আমি বিনীত অনুরোধ করছি, আপনারা দেশ জাতির জন্য কাজ করছেন, একটা নবাবের বংশধর ইন্ডিয়া যেখানে তাদের ক্ষুদ্র ক্ষুদ্র রাজা বাদশাদেরকে সম্মান দেয়, সেখানে একটা নবাব সিরাজউদ্দৌলার বংশধরকে সম্মান দিলে এটা যুগ যুগ তারেক জিয়াকে জাতি মনে রাখবে, খালেদা জিয়াকে মনে রাখবে। বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বজুড়ে রাষ্ট্রগুলো তাদের রাজবংশকে সম্পদ হিসেবে দেখে, তাই বাংলাদেশেও এই কালচার শুরু করা উচিত। যেহেতু আমরা নবম বংশধরকে পেয়েছি, আমরা একটু সারা বিশ্বের দিকে তাকাই, জাপানের সম্রাট রাজাকে দেখি বা ব্রিটেনে দেখি, তারা কিন্তু একটা ক্ষমতাও ভোগ করতেছে, আবার সম্মানও পাচ্ছে দুদিক থেকে। আবার অন্য দিক থেকে যদি আমরা ইউরোপে তাকাই, যেমন স্পেন, পর্তুগাল, সুইডেন, এসব দেশের রাজা বা রানী কিন্তু এখনো আছেন। জাতি বা রাষ্ট্র তাদেরকে সম্মান দেয় এবং সম্মানের জায়গায় ধরে রেখেছে, কিন্তু তারা কিন্তু ক্ষমতা ভোগ করেন না। আবার আমরা যদি ভারত পাকিস্তানের দিকে তাকাই, যেই ভারতবর্ষ ভাগ হওয়ার পরে আফগানিস্তান চলে গেল, মায়ানমার চলে গেল, পরবর্তীতে ভারত পাকিস্তান বাংলাদেশ ভাগ হলো, 3টি রাষ্ট্র হলো। আজকে আমরা কি ভারত এবং পাকিস্তান সাংবিধানিকভাবে, ভারত যেরকম তৎকালীন মোগলদের আগে বা মোগলদের পরে হিন্দু রাজা বা সম্রাটদেরকে তারা অনেক সুযোগ সুবিধা দিচ্ছে সাংবিধানিকভাবে, তাদের যেমন ছেলে মেয়েদেরকে তারা লেখাপড়া ফ্রি করে দিচ্ছে, স্কলারশিপ, তারা মাসিক ভাতা পান, তারা রেশন পান, এবং বিদেশে লেখাপড়ার জন্য ব্রিটেন কিন্তু ভারতবর্ষে যে হিন্দু রাজা ছিল বা জমিদার ছিল তাদের ছেলেমেয়েরা এখন পর্যন্ত ব্রিটেনের অক্সফোর্ড পর্যন্ত তারা স্কলারশিপে লেখাপড়া করতে পারেন। ঠিক একইভাবে পাকিস্তান সরকারও কিন্তু জাতীয়ভাবে তৎকালীন যে মোগল সম্রাটের অধীনে যে ক্ষুদ্র ক্ষুদ্র মুসলিম রাজারা ছিল তাদেরকে সাংবিধানিকভাবে তারা কিন্তু সাপোর্ট দিচ্ছে, যেমন তারা চিকিৎসা ফ্রি করে দিয়েছে, লেখাপড়া ফ্রি করে ইভেন পাকিস্তান সরকার এইসব রাজা বাদশাদের সন্তানরা বা নাতিপুতিরা যারা বংশধররা আছেন তারা ব্রিটেনে গেলে তাদেরকে স্কলারশিপ দিচ্ছেন পাকিস্তান সরকারিভাবে। কিন্তু সবচেয়ে দুর্ভাগ্য এবং দুঃখজনক ঘটনা, আমরা বাংলাদেশি না নবাব পরিবারের জন্য কিছু করতে পেরেছি বা ঢাকার নবাবের জন্য কিছু করতে পেরেছি। কাজী নজরুল ইসলামকে যেভাবে ওনার পরিবারকে যেভাবে পুনর্বাসিত করা হয়েছে, যেমন ওনাকে ঢাকায় নিয়ে আসা হয়, ওনাদেরকে 2টা বাড়ি উপহার দেওয়া হয়, একটা বাড়িতে থাকতেন আর একটা বাড়ির যে ভাড়া থেকে একটা আয় আসে সেই আয় দিয়ে ওনারা চলতেন। ওনাকে জাতীয় কবির মর্যাদা দেন আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। উনি নিজের হাতে সেই সার্টিফিকেট নিয়ে কাজী নজরুল ইসলামের হাতে তুলে দিয়েছিলেন এবং কাজী নজরুল ইসলাম ইন্তেকাল করার পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিচক্ষণতায় অতি দ্রুত ওনাকে ঢাকাতেই সমাধিস্থ করা হয়, যার ফলে কাজী নজরুল ইসলামের সমাধি আমরা ঢাকার প্রাণকেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথেই আমরা পাই। তো এইভাবে যদি উদ্যোগ নেওয়া হয়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একজন দেশপ্রেমিক ছিলেন, যুদ্ধের তিনি হিরো ছিলেন, অত্যন্ত জ্ঞানী ব্যক্তি ছিলেন, দূরদৃষ্টি সম্পন্ন ছিলেন। সেরকম নেতৃত্ব আমরা তো পরবর্তীতে পাইনি। তারপর না পাই, নেতৃত্ব প্যাট্রিয়ট হয় যথেষ্ট। আমি মনে করি যে এই পরিবারটিকেও একইভাবে তাদেরকে একটা সরকারি প্লট দেওয়া যেতে পারে, এর সামনে সেই সাইনবোর্ড দেওয়া যেতে পারে যেখানে আমাদের নবাবের বংশধর আছেন, তারপরে ওনাদের জন্য একটা ভাতার ব্যবস্থা করা যেতে পারে, বংশধরটা যদি টিকে থাকে। এবং এটা আমাদের নবাবের বংশধর যদি গরিবী হালে থাকে, অমর্যাদায় থাকে, এটা তো আসলে আমাদের জন্য ডিসক্রেডিট। শিক্ষিত ও মেধাবী নবাবকে রাষ্ট্রীয় পরিচালনার কাজে যুক্ত করার দাবি বিশিষ্টজনদের। রাজবংশ রাজত্ব তারা পরিচালনা করবে, তাদেরকে রাজত্ব পরিচালনায়, তাদেরকে দেশ পরিচালনায় সম্পৃক্ত করা অপরিহার্য। উপদেষ্টা পরিষদে আমি করবো যে নবাব জাদা আলী আব্বাসউদ্দৌলাকে অন্তর্ভুক্ত করার জন্য। সে জ্ঞানে গুণে সমস্ত দিকে তার দক্ষতা আছে, যোগ্যতা আছে। তারা তো দেশের জন্য দিয়ে গেছে, দেশের জন্য তো তারা কোনো বিনিময় চাই নাই, তা কিছু নিতে চায় না। অতএব তাকে যদি আমরা উপদেষ্টা হিসেবে অন্তর্ভুক্ত করি, পরবর্তী সরকার আসলে সেই সরকারের সাথে অন্তর্ভুক্ত করি, এটা তো পৃথিবীর প্রতি জায়গায় কিন্তু আছে। আপনি দেখবেন যে রাজ পরিবার সারা বাংলাকে চালিয়েছে, বাংলা বিহার উড়িষ্যাকে চালিয়েছে, তাদেরকে মাইনাস করে
আমরা রাষ্ট্র পরিচালনা করছি, এতে তো আমরা উপকৃত হচ্ছি না, আরও আমরা পিছিয়ে যাচ্ছি। তো এইগুলা চিন্তা করে আমি মনে করব তাদেরকে রাজকার্যে, রাষ্ট্রের কার্যে, রাষ্ট্র পরিচালনায় অবিলম্বে সম্পৃক্ত করা হোক। পলাশী দিবসের এই ক্ষণে প্রশ্ন একটাই, রাষ্ট্র কি তার দায়িত্ব পালন করবে নাকি ইতিহাসের পাতায় তাদের উপেক্ষিতই রেখে যাবে? ফারহানা নীলা, সারাবাংলা.net, ঢাকা।